দেখো, আজকে আমরা শুরু করব জেনারেল সায়েন্স। এটাও তোমাদের পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেটা জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্সের মধ্যে কি কি আছে? সাধারণত জেনারেল সায়েন্সের মধ্যে আছে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি। দেখো, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট আছে মেন। এছাড়া তোমাদের আছে এখানে কম্পিউটারটা এর মধ্যেই ধরা হয়, ঠিক আছে? তাহলে তিনটে সাবজেক্ট আমাদের মেন সাবজেক্ট কটা? তিনটে, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি। বায়োলজির এরপর বায়োলজি হচ্ছে, এর মধ্যে আবার দুটো ভাগ, এটা হচ্ছে জীববিদ্যা। বায়োলজি হচ্ছে জীববিদ্যা, ফিজিক্স হচ্ছে পদার্থবিদ্যা, আর কেমিস্ট্রি হচ্ছে রসায়নবিদ্যা, রসায়ন বিজ্ঞান বা বিদ্যা যে কোনো। তাহলে একটা হচ্ছে পদার্থবিদ্যা, একটা রসায়নবিদ্যা, একটা হচ্ছে জীববিদ্যা। এই তিনটে নিয়ে আমাদের জেনারেল সায়েন্সটা কমপ্লিট। আমরা প্রথমে আরম্ভ করছি বায়োলজি। দেখো, প্রথম আমরা আরম্ভ করব বায়োলজি। হেডিং দাও, খাতায় লিখে নেবে একবার। বায়োলজি, বায়োলজি মানে হচ্ছে জীববিদ্যা। এরপর আমরা প্রথমে দেখি জীববিদ্যা নামটা কি করে এলো, কি করে এটা আমরা জীববিদ্যা কেন বলবো? কারণ এটা জীব নিয়ে গঠিত। জীব বলতে উদ্ভিদ, প্রাণী প্রত্যেককে বোঝায়। আমরা আগে জানতাম যে জীব মানে শুধুমাত্র প্রাণীদেরকে বোঝায়, কিন্তু না, জীব মানে কে প্রথম বলেছিল যে উদ্ভিদেরও প্রাণ আছে? ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু একটা যন্ত্র আবিষ্কার করেছেন, যেটার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ, এই যন্ত্রটার মাধ্যমে জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে দেখালেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। তাহলে আমরা কি বলতে পারি? যার প্রাণ আছে সেটাই যদি ধরো প্রাণী হয়, তাহলে কি জীবের পর্যায়ে পড়ছে উদ্ভিদেরাও, এবং যেটা আমরা তথাকথিত প্রাণী বলি সেই প্রাণীগুলো, মানুষ, গরু, বাছুর, কুকুর, ছাগল, সেগুলো সবগুলো। তাহলে এই বায়োলজিকে আমরা বলছি জীববিদ্যা। এই জীববিদ্যা প্রত্যেকটা সাবজেক্টেরই যেভাবে জনক বা কে প্রথম ব্যবহার করেছিলেন, সেরকম বায়োলজিরও একজন জনক আছে। বায়োলজির জনক কাকে বলা হয়? লিখে রাখবে, বায়োলজির জনক বলা হয়, ফাদার অফ বায়োলজি, ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়? অ্যারিস্টটল। অ্যারিস্টটল, ফাদার অফ বায়োলজি বলা হয় অ্যারিস্টটলকে। মানে জীববিজ্ঞানের জনক যদি বাংলাতে বলো, তাহলে জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। এরপর কি বললাম? আমরা প্রথমে জীব বলতে জানতাম শুধুমাত্র প্রাণীটাকে, তাহলে প্রাণীবিদ্যারও জনক হচ্ছেন অ্যারিস্টটল। এই বায়োলজির দুটো ভাগ। বায়োলজির কটা ভাগ? দুটো ভাগ। যদি বায়োলজি বা জীববিদ্যার দুটো ভাগ করা হয় এখন, কি কি? একটা প্রাণীদের নিয়ে আলোচনা করা হয়, যেটাকে বলা হয় জুলজি। জুলজি, জিওলজি নয় কিন্তু। জিওলজি যদি হয় তাহলে সেটা হচ্ছে ভূগর্ভ বিজ্ঞান, মানে পৃথিবীর অভ্যন্তরে কি আছে সেটা জিওগ্রাফির পর্যায়ে পড়ে। তাহলে আমাদের কি বায়োলজির দুটো ভাগ কি কি? একটা হচ্ছে জুওলজি আর একটা হচ্ছে বোটানি। একটা হচ্ছে জুওলজি আর একটা হচ্ছে বোটানি। এই দুটো নিয়ে কিন্তু আমাদের বায়োলজি। জুওলজি মানে কি? যেখানে শুধু প্রাণীদের নিয়ে আলোচনা করা হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রাণীবিদ্যা। এটাকে আমরা বলতে পারি প্রাণীবিদ্যা। আর বোটানিটা হচ্ছে উদ্ভিদবিদ্যা, এটাকে বলা হয় উদ্ভিদবিদ্যা। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন কি আসতে পারে? শুধুমাত্র যে কে প্রথম বলেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে, হচ্ছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। এবং কোন যন্ত্রের মাধ্যমে বলেছিলেন? ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা আবিষ্কার কে করেছিল? জগদীশ চন্দ্র বসু। এবং বলেছিলেন উদ্ভিদেরও প্রাণ আছে, তাই উদ্ভিদকে তিনি জীবের পর্যায়ে অন্তর্ভুক্ত করেন। আর বায়োলজি প্রথম কে শুরু করেন?
অ্যারিস্টটল একজন দার্শনিক ছিলেন, তাহলে অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ বায়োলজি। এরপর আমরা কি বললাম যে আমাদের আগে ছিল জীববিদ্যা একটাই ছিল, জীববিজ্ঞান একটাই ছিল, সেটা ছিল জুওলজি বা প্রাণীবিদ্যা। তাহলে জুওলজি বা প্রাণীবিদ্যারও জনক হচ্ছেন অ্যারিস্টটল, জুওলজিরও জনক হচ্ছেন, এর জনক হচ্ছেন অ্যারিস্টটল। তাহলে জুওলজির জনক অ্যারিস্টটল বা প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টটল, আর বায়োলজি বা জীববিজ্ঞানেরও জনক হচ্ছেন অ্যারিস্টটল। দেখো এটা লেখা হয়েছে, শুধুমাত্র পয়েন্টগুলো লিখে রাখবে। কি লিখবে? যে ফাদার অফ বায়োলজি কাকে বলা হয় একটা, ফাদার অফ জুওলজি কাকে বলা হয় অ্যারিস্টটলকে, আর ক্রেস্কোগ্রাফ যন্ত্রকে আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু, আর কি বলেছিলেন উদ্ভিদেরও প্রাণ আছে। তাহলে এরপর স্বাভাবিক জিনিস, যদি জুওলজির জনক যদি অ্যারিস্টটল হয়, তাহলে বোটানিটা আছে, বোটানিরও কেউ জনক ছিল, এই বোটানির জনক বলা হয় বা উদ্ভিদবিদ্যার জনক, এর জনক বলা হয় থিওফ্রাস্টাস। নামটা মনে রাখবে, থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস, 4-5 বার বলবে মুখস্থ হয়ে যাবে। কি? থিওফ্রাস্টাস। তাহলে বোটানি বা উদ্ভিদবিদ্যার জনক হচ্ছেন থিওফ্রাস্টাস, আর প্রাণীবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল, আর বায়োলজি জীববিজ্ঞানেরও জনক হচ্ছেন অ্যারিস্টটল। তাহলে এখান থেকে কি জানতে পারলাম আমরা? প্রথম, যে বায়োলজির দুটো ভাগ, একটা প্রাণীবিদ্যা এবং একটা উদ্ভিদবিদ্যা, একটা জুওলজি একটা বোটানি। জুওলজির জনক বলা হয় অ্যারিস্টটলকে, যিনি ছিলেন বায়োলজিরও জনক, আর বোটানি বা উদ্ভিদবিদ্যার জনক হচ্ছেন থিওফ্রাস্টাস। দেখো এগুলো লিখে নাও। এগুলো মাথায় রাখবে, এগুলো প্রথম ধাপে। এরপর আসি, এরপর আমরা আলোচনা করব কোনটা নিয়ে, যে কোনো একটা নিয়ে আলোচনা করলে কোনো অসুবিধা নেই। আমরা জুওলজি নিয়ে আরম্ভ, জুওলজি বা প্রাণীবিদ্যা নিয়ে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব জুওলজি বা প্রাণীবিদ্যা নিয়ে। প্রথম টপিক জুওলজি বা প্রাণীবিদ্যা। সব থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট যদি কিছু থাকে তাহলে এই জুওলজি বা প্রাণীবিদ্যা। বিভিন্ন জীবের বিভিন্ন শরীরের গঠন, তাদের বিভিন্ন অংশের কাজ, এগুলো প্রত্যেকটাই আছে কিন্তু প্রাণীবিদ্যার মধ্যে। এই প্রাণীবিদ্যার মধ্যে কিছু চ্যাপ্টার আছে। প্রথম 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে সেল, সেল বা কোষ। এগুলো তোমরা আগেই পড়েছো, সেল বা কোষ, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় আরো কিছু আছে, যেরকম ধরো শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র আছে, রেচন রেচনতন্ত্র আছে, সংবহন তন্ত্র আছে, এগুলো প্রত্যেকটা এক একটা তন্ত্র। এছাড়া পৌষ্টিক তন্ত্র আছে। 6 নম্বর পুষ্টি আছে। পুষ্টি আর পৌষ্টিক তন্ত্র সম্পূর্ণ আলাদা। পৌষ্টিক তন্ত্র হচ্ছে পরিপাকের কাজ, আর পুষ্টি হচ্ছে নিউট্রিশন, নিউট্রিশন বা পুষ্টি। এছাড়া ভাইরাস, ব্যাকটেরিয়া, এই ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন অণুজীবগুলো আবার এই বায়োলজির মধ্যে যে দুটো ভাগ বললাম, জুওলজি এবং বোটানি, এই দুটো ভাগের মধ্যে পড়ে না, কিন্তু আমরা এটাকে সিলেবাসে রাখা হয় জুওলজির মধ্যে, কিন্তু এটা প্রধানত আছে মাইক্রো বায়োলজির মধ্যে। মাইক্রো মানে কি? ছোট, ক্ষুদ্র, আর মাইক্রো বায়োলজির মধ্যে রাখা হয় এটাকে, ভাইরাস। এবং এছাড়া আরো অনেক চ্যাপ্টার আছে এটার মধ্যে। শ্বসনতন্ত্র কোনটা? আমরা যে শ্বাসকার্য চালাচ্ছি এবং তারপরে আমাদের শরীরে অক্সিজেন যাচ্ছে, শক্তি পাচ্ছি, সেটা হচ্ছে শ্বসনতন্ত্র। রেচনতন্ত্র কোনটা? আমরা যে দেহে যে বর্জ্য পদার্থগুলো যেগুলো নির্গত হয়, ধরো বর্জ্য পদার্থ কোনগুলো? মূত্র যেটা নির্গত হয়, ইউরিন প্রধানত, বা ঘাম, এগুলো হচ্ছে রেচনতন্ত্রের অন্তর্গত। সংবহনতন্ত্র কোনটা? যেটা হার্টের মাধ্যমে আমাদের রক্তটা, বিভিন্ন শরীর থেকে দূষিত রক্তটা হার্টে আসছে। দূষিত রক্ত মানে ওটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত থাকে, আর সেখানে ফিল্টার হওয়ার পর সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত ছড়িয়ে পড়ছে, ওইটা কোথায় পড়বো? আমরা সংবহনতন্ত্রে। এরপর পৌষ্টিক তন্ত্র, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো পরিপাক হতে হবে। তো পরিপাক, কোনোটা মুখে চিবাচ্ছ তার জন্য পরিপাক হচ্ছে, কিছুটা পেটে যাওয়ার সময় পরিপাক হচ্ছে, কিছুটা পাকস্থলিতে হচ্ছে, কিছুটা ক্ষুদ্রান্তে, কিছুটা বৃহদান্তে, এটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। এরপর পুষ্টি, আমরা যে খাবারগুলো খাচ্ছি, আমরা কি সুষম খাদ্য খাচ্ছি, বা বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেয়ে দিচ্ছি, তারপরে আমাদের কি ক্ষতি হচ্ছে?
কোনটা থেকে আমরা সম্পূর্ণ পুষ্টিটা পাচ্ছি সেটা আমরা আলোচনা করবো পুষ্টিতে। এছাড়া ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা। এরপর বিভিন্ন বোটানি, উদ্ভিদেরও এরকম ভাগ আছে। তাহলে প্রাণীবিদ্যা পড়তে গেলে আমাদের প্রথম পড়তে হবে সেল। প্রাণীবিদ্যা পড়তে গেলে আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে সেল। এরপর সেল হেডিং দাও, এরপর হেডিং দাও সেল বা কোষ। সেল বা কোষ, এই সেলকে আমরা ইংরেজিতে সেল বলা হয়, বাংলায় বলা হয় কোষ। আর এটার একটা বায়োলজিক্যাল নাম আছে, বায়োলজিক্যাল নাম হচ্ছে সাইটো। এর বায়োলজিক্যাল নেম হচ্ছে সাইটো। তাহলে কোনো কিছুর অধ্যয়নকে বা কোনো কিছু সম্বন্ধে পড়াকে আমরা কি বলি, লজি যোগ করি। তাহলে এই স্টাডি অফ সেলকে কি বলা হয়, স্টাডি অফ সেল বা কোষ নিয়ে অধ্যয়ন, যেটা কোষ নিয়ে অধ্যয়ন বা পড়াশোনাকে বলা হয় সাইটোলজি, CYTOLOGY। যেরকম জুওলজি, জুওলজি মানে কি, প্রাণী নিয়ে আলোচনা। সাইটোলজি মানে কি, কোষ নিয়ে আলোচনা। তার স্টাডি অফ সেল যদি পরীক্ষাতে প্রশ্ন পড়ে তাহলে লিখবে স্টাডি অফ সেল কে বলা হয় সাইটোলজি। ক্লিয়ার? এরপর দেখো সেল কি। একটা বাড়ি তৈরি করতে গেলে, যদি একটা বাড়ি তৈরি করি, প্রথম কি লাগে আমাদের, ইট লাগে। বাড়ি তৈরি করতে গেলে অনেক কিছু লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, ইট লাগে, কিন্তু প্রধান কোনটা লাগে, ইট লাগে। কারণ যেটা সবচেয়ে বেশি লাগে বা যেটা ছাড়া হয় না সেটাকে আমরা প্রধান ধরি। তাহলে বাড়ি তৈরি করতে লাগে ইট। অনেকগুলো ইট যদি সাজানো হয় তাহলে কি তৈরি হয়, দেওয়াল। দেওয়াল তৈরি হয়, এবং 3-4টে দেওয়াল দেওয়ার পরে কি তৈরি হয়, একটা কামরা বা একটা রুম, মানে কি বলবো, এটা ঘর, একটা ঘর তৈরি হলো, এবং সেটা মিলে সম্পূর্ণ বাড়িটা তৈরি হয়। সেইভাবে আমাদের জীবদেহের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম অংশ, যেটা জীবদেহের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম অংশ, সেই ক্ষুদ্রতম অংশটাকে বলা হয় কোষ। ক্ষুদ্রতম অংশটাকে বলা হয় কোষ। কতগুলো কোষ নিয়ে গঠিত হয়, কলা, এটা হচ্ছে সেল, এটা হচ্ছে টিস্যু, কোষ এবং কলা। এরপর কতগুলো কোষ নিয়ে গঠিত হয় এক একটা কলা, যেরকম যোগ কলা, ভাজক কলা, স্থায়ী কলা, এগুলো হচ্ছে এক একটা কলা। আবার অনেকগুলো কলা মিলে গঠিত হয় একটা অঙ্গ। অনেকগুলো কলা মিলে গঠিত হয় একটা অঙ্গ, যেটা অর্গ্যান বলা হয়। কি অঙ্গ, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, মাথা একটা অঙ্গ, হার্ট আমাদের একটা অঙ্গ, বা কান একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, ফুসফুস একটা অঙ্গ, লিভার একটা অঙ্গ, প্রত্যেকটা এক একটা অঙ্গ। এই অঙ্গগুলো মিলে গঠিত হয় তন্ত্র। অঙ্গগুলো মিলে কি গঠিত হয়, তন্ত্র বা সিস্টেম। যেরকম যদি নার্ভাস সিস্টেম বলি, তাহলে নার্ভাস মানে স্নায়ু, সিস্টেম মানে তন্ত্র। রেসপিরেটরি সিস্টেম মানে শ্বসন তন্ত্র, এক্সক্রিয়েটরি সিস্টেম মানে রেচন তন্ত্র। তাহলে এইটা হচ্ছে তন্ত্র। এরপরে এই তন্ত্র, কি সংবহন তন্ত্র, রেচন তন্ত্র, এই প্রত্যেকটা নিয়ে পরে গঠিত হচ্ছে আমাদের মানব দেহের শরীর। শুধুমাত্র এইটা লিখে রাখবে যে একটা শরীর হতে গেলে কিভাবে তৈরি হয়, কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, তন্ত্র থেকে শরীর। ক্লিয়ার? কোনো অসুবিধা, বুঝতে পেরেছ? বুঝতে পারলে এটা, যে কোষ, কতগুলো কোষ নিয়ে গঠিত হয় টিস্যু বা কলা, কলাগুলো নিয়ে অঙ্গ, অঙ্গগুলো নিয়ে তন্ত্র, এবং তন্ত্র নিয়ে শরীর। দেখো, তাহলে এখানে থেকে আমরা কি জানতে পারলাম, যে সেলের বায়োলজিক্যাল নাম হচ্ছে সাইটো। স্টাডি অফ সেল মানে কোষ নিয়ে পড়াশোনাকে বলা হয় সাইটোলজি। এবার যেভাবে ইট থেকে দেওয়াল, দেওয়াল থেকে ঘর, ঘর থেকে একটা বাড়ি তৈরি হয়, সেইভাবে কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, তন্ত্র থেকে শরীর তৈরি হয়। এরপর দেখো, এরপরে যে সেল, বিজ্ঞানের বিভিন্ন জিনিস এসেছে, কেউ না কেউ তো আবিষ্কার করেছে। তাহলে সেল কে আবিষ্কার করেন, বা সেলের প্রথম কে খোঁজ করেন? প্রথম সেল আবিষ্কার, প্রথম কোষ পর্যবেক্ষণ করেন, প্রথম কোষ পর্যবেক্ষণ করেন, লিখে নেবে। প্রথম পরীক্ষায় দুটো প্রশ্ন পড়ে, এক প্রথমত কোষ কে আবিষ্কার করেছিলেন, এবং সজীব কোষ কে আবিষ্কার করেছিলেন।
মানে প্রথম যিনি কোষ আবিষ্কার করেছিলেন সেই কোষটা ছিল মৃত কোষ। কি থেকে আবিষ্কার করেছিলেন? কর্ক থেকে। কর্ক, ছিপি, কোন একটা বোতলে যে আগেকার ছিপি গুলো থাকতো না কর্কে, সেই ছিপি গুলো থেকে আবিষ্কার করেছিলেন প্রথম কোষ। কে আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক আবিষ্কার করেছিলেন প্রথম কোষ। আর প্রথম সজীব কোষকে আবিষ্কার করেছিলেন, মানে জীবদেহ থেকে আবিষ্কার, প্রথম সজীব কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহক। নাম দুটো মনে রাখবে, অ্যান্টনি ভন লিউয়েনহক আর রবার্ট হুক। একটা হুক একটা হক, এটা নামটা মনে রাখবে। প্রথম কোষ পর্যবেক্ষণ করেছিলেন কে? রবার্ট হুক। আর প্রথম সজীব কোষ আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েনহক। এই দুজন প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। কি কোষ? একজন সজীব কোষ আবিষ্কার করেছিলেন এবং একজন সজীব কোষ আবিষ্কার করেছিলেন, আর একজন কি কোষ আবিষ্কার করেছিলেন? প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। তাহলে প্রথম কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। আর প্রথম সজীব কোষ আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েনহক। এরপর দেখো, এই যে দুজন বিজ্ঞানী ছিলেন যে প্রথম কোষ আবিষ্কার করলেন, এরা শুধুমাত্র কোষটি আবিষ্কার করেছিলেন, এরা বাকি আর কিচ্ছু বলতে পারেননি। শুধুমাত্র কি করেছিল? কোষ আবিষ্কার করেছিল। এবং কোষের ভেতরে যে কি থাকে বা কি, সেসব সম্বন্ধে কিন্তু তাদের কোনো অভিজ্ঞতা ছিল না, বা তারা কিছু জানাতে পারেন নাই। সেসব সম্বন্ধে তারা কিছু জানাতে পারেননি। এই যে কোষ সম্বন্ধে, এরপর কোষ কি বা কোষের মধ্যে কি থাকে সেইগুলো জানিয়েছিল দুজন বিজ্ঞানী। তাদের নামগুলো মনে রাখবে। কোষ থিওরি, কোষ তত্ত্ব, কোষ তত্ত্ব বা সেল থিওরি। সেল থিওরি কে দিয়েছিলেন? দুজন বিজ্ঞানী, স্লাইডেন আর সোয়ান। স্লাইডেন এবং সোয়ান, এই নাম দুটো মনে রাখবে। তাহলে কোষ তত্ত্ব কে কে দিয়েছিলেন? সেল থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী স্লাইডেন এবং বিজ্ঞানী সোয়ান। এরা কি বলেছিল? যে কোষ হচ্ছে জীবদেহের, কোষ জীবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম একক। কোষ জীবদেহের ক্ষুদ্রতম, জীবদেহের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক। মনে রাখবে, জীবদেহে যা যা কাজ হয় তার সব কাজই করে কিন্তু কোষ। এতই ক্ষুদ্র যেটা খালি চোখে দেখা যায় না, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এই কোষকে কিসের সাহায্যে দেখতে হয়? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। তার কে দিয়েছিল? প্রথম কোষকে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী রবার্ট হুক। প্রথম সজীব কোষ আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েনহক। কোষ তো এরা শুধুমাত্র কোষটা আবিষ্কার করেছিল, কোষের ভেতরে কি থাকে বা সে সম্বন্ধে কিছু ধারণা তারা দিতে পারেনি। এরপরে এই কোষ তত্ত্বটা কে দিয়েছে? কোষ তত্ত্ব বা জীবদেহের যে ক্ষুদ্রতম গঠনগত কার্যগত একক বলা হয় কোষকে। কোষ কোষ হচ্ছে জীবদেহের ক্ষুদ্রতম গঠনগত কার্যগত একক। এটা বলেছিল দুজন বিজ্ঞানী, একজন স্লাইডেন, একজন সোয়ান। এখান পর্যন্ত ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকলে বলো। দেখো, এরপর আমরা যেহেতু কোষ কোষ করছি, কোষগুলো কি রকম বা কি সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। এই কোষ সম্বন্ধে কোষ সম্বন্ধে জানতে গেলে আমাদের জানতে হবে যে সব থেকে বড় কোষ কি, সবচেয়ে নাহলে বৃহত্তম কোষ। দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে বৃহত্তম কোষ, ক্ষুদ্রতম কোষ। বৃহত্তম কোষ, ক্ষুদ্রতম কোষ। আর মানব দেহের বৃহত্তম, ক্ষুদ্রতম। মানব দেহের বৃহত্তম কোষ আর ক্ষুদ্রতম কোষ। আর মানব দেহে আরেকটা জিজ্ঞাসা করা হয়, দীর্ঘতম কোষ। এই পাঁচটা প্রশ্ন তোমাদের পরীক্ষাটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। জীবদেহ সারা পৃথিবীর মধ্যে যে কোনো প্রাণীর হতে পারে, সেই ক্ষেত্রে বৃহত্তম কোষ কোনটা হয়? সেই ক্ষেত্রে বৃহত্তম কোষ হয় উট পাখি। উট পাখি জানো তো? উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড়
যে কোনো ডিমই প্রত্যেকটা একটা একটা কোষ, মনে রাখবে একটা ডিম একটা কোষ। তাহলে মুরগির ডিম বা হাঁসের ডিম যদি বলো সেটাও একটা কোষ, কিন্তু সব থেকে বড় ডিম কে দেয়? অস্ট্রিচ বা উট পাখি। তাহলে বৃহত্তম কোষ হচ্ছে উট পাখির ডিম। সব থেকে বৃহত্তম কোষ হচ্ছে উট পাখির ডিম। আর সব থেকে ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। এটার নামটা মনে রাখবে। সব থেকে বৃহত্তম কোষ হচ্ছে উট পাখির ডিম এবং সবচেয়ে ক্ষুদ্রতম কোষ যেটা, সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। আর মানব দেহের বৃহত্তম কোষ কোনটা? আমাদের শরীরের মধ্যেও তো বৃহত্তম ক্ষুদ্রতম আছে। মানব দেহের বৃহত্তম কোষ হচ্ছে, কোষ মানে কি বললাম? ডিম। তাহলে ডিম, আমাদের শরীরের ডিম এটা দুটো ভাগ, একটা হচ্ছে মেল একটা ফিমেল। মেল ফিমেল। ফিমেলের দেহে পাওয়া যায় ডিম্বাণু বা এগ। ডিম্বাণু যেটা ডিম্বাশয় থেকে নিশ্চিত হয় সেটা হচ্ছে ডিম্বাণু। এই ডিম্বাণুটা হচ্ছে মানব দেহের বৃহত্তম কোষ, যেটা ডিম্বাণু। আর সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কি? মেল, পুরুষদের দেহে পাওয়া যায় শুক্রাণু বা স্পার্ম। স্পাম। তার ক্ষুদ্রতম কোষ হচ্ছে শুক্রাণু। ডিম্বাণু কোথায় পাওয়া যায়? স্ত্রী দেহে পাওয়া যায় ডিম্বাণু, আর পুরুষ দেহে পাওয়া যায় শুক্রাণু। তাহলে বৃহত্তম কোষ মনে রাখবে, স্ত্রী দেহে যেটা পাওয়া যায় ডিম্বাণু, আর ক্ষুদ্রতম কোষ হচ্ছে শুক্রাণু। আর দীর্ঘতম কোষ, সবচেয়ে লম্বা কোষ, যেটা পুরুষ স্ত্রী ভেদাভেদ নাই, প্রত্যেকের দেহে পাওয়া যায়, সেটা হচ্ছে স্নায়ু কোষ, যেটার ইংরেজি নাম হচ্ছে নিউরন। ইংরেজিতে বলা হয় নিউরন। কোথায় থাকে? স্নায়ুতন্ত্রে বা প্রধানত মস্তিষ্কের যে কোষ সেটাকে বলা হয় স্নায়ু কোষ বা নিউরন। এই গেল টোটাল কোষের ব্যাপার, যে কোনটা বড় কোষ কোনটা ছোট কোষ, এইগুলো। ঠিক আছে? খাতায় একটু নোট করে নাও যে বৃহত্তম কোষ বলা হয় উট পাখির ডিমকে, ক্ষুদ্রতম কোষ বলা হয় মাইক্রোপ্লাজমা, মানব দেহের বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাণু, মানব দেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে শুক্রাণু, আর মানব দেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। আর হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মাইক্রোপ্লাজমা শুধুমাত্র। ফুল নামটা দেখো, পরীক্ষাতে এমসিকিউ মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম পড়ুক বা মাইক্রোপ্লাজমা পড়ুক, যেটাই পড়ুক একই ব্যাপার। ঠিক আছে? একটাই অপশন থাকবে। তোমরা তো পরীক্ষা দেবে ধরো, এটা তো ক্লাস মাধ্যমিকের মতো সিলেবাস তোমাকে লিখতে হচ্ছে না, শুধুমাত্র চাকরির পরীক্ষাতে এমসিকিউ আছে, মানে যেটা তুমি লিখতে পারো মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম লিখতে পারো। ঠিক আছে? এরপর দেখো তাহলে, এগুলো হলো। এরপর আমরা দেখবো কোষ বিভাজন। কোষ বিভাজন এখানে, এই বায়োলজিতে বিভাজন মানে এটা নয় যে কোনো কিছু ভেঙে দিলে, কোনো কিছু ভেঙে দিলে সেটা বিভাজন। বিভাজন মানে কোনো একটা পদার্থ থেকে দুটো অংশে পরিণত হয়, কিন্তু একই রকম হয় দেখতে। ধরো একটা শিশু জন্মগ্রহণ করলো, কিসের জন্য হলো? এগুলো কোষ বিভাজনের অনেকগুলো ভাগ আছে, যখন পড়াবো দেখবো মাইটোসিস আছে, মিওসিস আছে, অ্যামাইটোসিস আছে। তাহলে দুটো ভাগে ভাগ হলো। তার মানে শিশুটা যে মাতৃদেহ থেকে বেরিয়ে এলো, মাতৃগর্ভ থেকে যে সন্তানটা জন্মগ্রহণ করলো, সন্তানটা কি হয়? সেটাও তো বড় হয়ে পরে আবার সম আকৃতি বিশিষ্ট হয়। এই কোষ বিভাজন আবার, এই কোষের ক্ষেত্রে কোষ বিভাজন কি কি হয়? এই কোষগুলোর মধ্যে সব থেকে দ্রুত কোষ বিভাজন কোথায় হয়? দ্রুত, মনে রাখবে, দ্রুত কোষ বিভাজন হয় লিভারে। আমাদের লিভারে হয় দ্রুত কোষ বিভাজন। আর সবচেয়ে, আর কোষ বিভাজন হয় না, কোষ বিভাজন হয় না কোথায়? সেটা হচ্ছে আমাদের ব্রেনে। ব্রেন সেল, ব্রেন সেলের মধ্যে কোনটা? নিউরন। ব্রেন সেলের মধ্যে যে নিউরন আছে সেইটাতে কোষ বিভাজন হয় না। আর সবচেয়ে দ্রুত কোষ বিভাজন হয় কোনটাতে? লিভারে। এই জন্য লিভারটাকে বলা হয় মানে পুনর্জন্ম অঙ্গ আর কি, পুনরায় জন্মায় যেটাকে বলা হয়, পুনরায় জীবিত হতে পারে লিভারটা। কারণ কি? দ্রুত কোষ বিভাজন ঘটে। কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হলে সে ক্ষয়পূরণ করতে পারে, ক্ষয়পূরণ অঙ্গ বলো বা পুনর্বিভাজন অঙ্গ বলো, সেটা হচ্ছে লিভার। যদিও লিভারটা একটা অঙ্গ নয়, লিভারটা একটা গ্রন্থি। তাহলে কোষ বিভাজন সব থেকে দ্রুত কোনটাতে হয়? লিভারে সবচেয়ে দ্রুত কোষ বিভাজন হয়। আর কোষ বিভাজন হয় না হচ্ছে ব্রেন সেল বা নিউরন। এরপর তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে যদি কোষ বিভাজন ব্রেনে হয় না, তাহলে ব্রেন টিউমার কি করে হয়? ব্রেন ব্রেন টিউমার, ব্রেন টিউমার কি করে হয়? দেখো ব্রেনের মধ্যে কি কোষ থাকে?
ব্রেনের মধ্যে নিউরন থাকে, আর ব্রেনের মধ্যে নিউরন তো বিভাজন হয় না, কোনো প্রকারেই কিন্তু নিউরন বিভাজন হয় না। এর মধ্যে আর একটা আছে গিলিয়া, GILLIA, গিলিয়া নামে আর একটা কোষ আছে। আর একটা কি কোষ আছে, নিউরন থাকে একটা, ব্রেনের মধ্যে নিউরন থাকে 90%, ব্রেনের মধ্যে নিউরন থাকে 90% আর গিলিয়া থাকে 10%। এই কোষটার মধ্যে এই যে গিলিয়া, এইটা কিন্তু বিভাজিত হতে পারে, কারণ কোষ বিভাজন ঘটাতে সাহায্য করে কে, কোষ বিভাজন ঘটাতে সাহায্য করে সেন্ট্রোজোম, কোষ বিভাজন ঘটাতে সাহায্য করে সেন্ট্রোজোম, যেটা নিউরনে থাকেই না। তাহলে সেন্ট্রোজোম নাই মানে বিভাজিত হয় না, কিন্তু গিলিয়াতে সেন্ট্রোজোম থাকে। তার গিলিয়াতে যদি সেন্ট্রোজোম থাকলে সেন্ট্রোজোম কি হবে, এটাকে বিভাজিত করবে। এই বিভাজনটার জন্য মাঝে মাঝে ব্রেনে টিউমার হয়। এখান পর্যন্ত ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? প্রত্যেকটা লিখে নেবে। বৃহত্তম কোষ কোনটা, উট পাখির ডিম। ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। মানব দেহের বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাণু। মানব দেহের ক্ষুদ্রতম কোষ শুক্রাণু। দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। কোষ বিভাজন সবচেয়ে দ্রুত ঘটে লিভারের, আর একদমই কোষ বিভাজন হয় না হচ্ছে ব্রেন সেলের মধ্যে, কোনটাই, নিউরন, যেটা 90% থাকে। আর ব্রেন টিউমার হয় কি জন্য, গিলিয়া নামে আরেকটা কোষ থাকে ব্রেনে, যেটা 10% থাকে, এইটা বৃদ্ধি পায় এবং এর ফলে কোষ বিভাজিত হয়। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা থাকলে বলো। কোনো অসুবিধা? দেখো, তাহলে আমরা দেখলাম বৃহত্তম ক্ষুদ্রতম গুলো, এরপর এক একটা কোষ নিয়ে আলোচনা করি। এরপর দেখো একটা কোষ, এটা সাধারণত প্রাণী কোষে, কিছু উদ্ভিদ কোষটা দেখতে একটু আলাদা হয়। এখানে বিভিন্ন জিনিস থাকে, এর মধ্যে কি কি অঙ্গাণু থাকে, ভেতরে থাকে নিউক্লিয়াস, ভেতরে থাকে নিউক্লিয়াস, তাছাড়া এখানে থাকে মাইটোকন্ড্রিয়া। যদিও এরকম না দেখতে, এগুলো যখন ডিটেলস বলবো তখন বলে দেবো কিভাবে। মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বস্তু থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বস্তু থাকে, ভ্যাকুওল থাকে, সেন্ট্রোজোম থাকে, লাইসোজোম থাকে, রাইবোজোম থাকে। তাহলে কি কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রধানত মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বস্তু থাকে, ভ্যাকুওল থাকে, সেন্ট্রোজোম থাকে, লাইসোজোম থাকে, রাইবোজোম থাকে। এটা একটা কোষের গঠন, একটা কোষের ভেতরে এই বস্তুগুলো প্রধানত দেখা যায়। আরেকটা যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর লিখে দিচ্ছি এখানে, আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। দেখো এরপরে এই প্রত্যেকটা জিনিস, একটা ঘরের মধ্যে বিভিন্ন সদস্য আছে, তাদের প্রত্যেকেরই কাজ আলাদা। যেরকম এই কোষটার মধ্যে এই যে জিনিসগুলো আছে, তাদের প্রত্যেকেরই কাজ কিন্তু আলাদা। এই কোষটা, এই যে পদার্থগুলো আছে কোথায়, এগুলো কি একসঙ্গে গায়ে গায়ে ঠেকে ঠেকে আছে, বা কিভাবে আছে এগুলো, এগুলো কিন্তু একসঙ্গে কেউ নেই। মনে রাখবে, একটা জীবদেহে তো প্রচুর কোষ আছে, এই কোষগুলো এই ভেতরটা কিন্তু তরল, অর্ধ তরল পদার্থ দ্বারা, অর্ধ তরল পদার্থ থাকে ভেতরে, যেটাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, আর এই প্রত্যেকটাকে বলা হয় কোষ অঙ্গাণু। সাইটোপ্লাজম এবং কোষ অঙ্গাণু। দেখো তার ভেতরের অংশটাকে কি বলা হয়, সাইটোপ্লাজম, আর বাইরের অংশটাকে বলা হয়, ভেতরের অংশ যেটা সাইটোপ্লাজম, আর এর প্রত্যেকটাকে একসঙ্গে বলা হয় কোষ অঙ্গাণু। এই কোষ অঙ্গাণুর মধ্যে বিভিন্ন জিনিস আছে, দেখো এখানে বিভিন্ন জিনিস আছে। এরপর দেখো, এই যে কোষগুলো থাকছে কোথায়, এর বাইরে একটা অংশ আছে দেখতে পাচ্ছ, একদম পাতলা অংশ, এই বাইরে যে পাতলা অংশটা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় কোষ পর্দা।
এটাকে বলা হয় কোষ পর্দা বা সেল মেমব্রেন। এটাকে বলা হয় সেল মেমব্রেন। বাইরের যে একটা পর্দা বা স্তরের মতো দেখতে পাচ্ছে সেটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন। এর কাজ কি? ভেতরে যে কোষ অঙ্গাণু থাকে বা সাইটোপ্লাজম থাকে সে প্রত্যেকটাকে রক্ষা করা। এরপর দেখো আমাদের যত প্রাণী আছে তাদের মধ্যে মানুষই কি একমাত্র জামা প্যান্ট পরে, ড্রেস পরে, কি আমাদের দেহটাকে আমরা ঢাকা রাখতে পারি। তাহলে যারা পারে না, ধরো প্রাণীরা যদি বা একটা ঘরে গরু আছে, ঠান্ডা লাগলে কি করে একটা বস্তা ঢাকা দিয়ে দেওয়া হয় বা কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়। কিন্তু উদ্ভিদদের দেখো, উদ্ভিদদের কিন্তু কোনো কিছু নাই, একটা মানুষ পেরিয়ে যাচ্ছে ফোন করতে করতে, দেখবে ফোন করছে, কাজগুলোকে পায়ে করে ছড়িয়ে দিচ্ছে, যেদিক পাচ্ছে ছড়িয়ে দিচ্ছে। বা কেউ গাছে যেয়ে পরে ধরো কিছু পেরেক, একটা পেরেক গেঁথে দিলে কিছু টাঙানোর জন্য। তাহলে আমরা কি করি, উদ্ভিদরা কিন্তু ওইভাবে সুরক্ষাটা পায় না, কোষগুলো, ওদের কোষগুলো বাঁচানোর জন্য সুরক্ষাটা পায় না। তাই প্রথম থেকেই ওদের দেহে আরেকটা স্তর থাকে, যেটা প্রাণীর দেহে পাওয়া যায় না, পাওয়া যায় উদ্ভিদ দেহে। যেটা পাওয়া যায় উদ্ভিদ দেহে, এইটাকে বলা হয় কোষ প্রাচীর। এই বাইরের অংশটাকে বলা হয় কোষ প্রাচীর, যেটা প্রাণী দেহে দেখা যায় না, শুধুমাত্র উদ্ভিদ দেহে দেখা যায়, যেটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। আর প্রাণী দেহে দেখা যায় কোষ পর্দা। তাহলে উদ্ভিদ দেহে কি কোষ পর্দা দেখা যায় না? যায়। উদ্ভিদ দেহে কোষ পর্দাও দেখা যায় আর কোষ প্রাচীরও দেখা যায়, কিন্তু প্রাণীদের দেহে দেখা যায় শুধুমাত্র কোষ পর্দা। এই কোষ পর্দাটা কি দিয়ে তৈরি? কোষ পর্দাটা গঠিত হয় প্রোটিন দিয়ে। কোষ পর্দাটা গঠিত হয় প্রোটিন দিয়ে নির্মিত। আর কোষ প্রাচীরটা তৈরি হয় প্রধানত সেলুলোজ দিয়ে। সেলুলোজ এমন একটা পদার্থ যেটা আমরা হজম করতে পারি না। আমরা পরিপাকে, মানুষ পরিপাকে অক্ষম হচ্ছে সেলুলোজ। যদি কেউ, এই যে সেলুলোজ কোনগুলো, কাগজ কি দিয়ে তৈরি হয়? কাগজ তৈরি হয় গাছ দিয়ে, তাহলে সেটা সেলুলোজ। খড় সেলুলোজ। উদ্ভিদ দেহ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো প্রত্যেকটাই প্রধানত সেলুলোজ। লিখে রাখো এগুলো, যে কোষ পর্দা কি, কোষ পর্দার কাজ কি, কোষ প্রাচীর কি, কোষ প্রাচীরের কাজ কি। কোনো অসুবিধা আছে যেটা বললাম? লেখা হয়ে গেছে? দেখো এগুলো লেখার পর এরপর আমরা আলোচনা করি একটা করে। প্রথম আসি মাইটোকন্ড্রিয়া। যেগুলো সাধারণত প্রশ্ন পড়বে বা বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে পড়েছে, সেগুলো আমি বলে দিচ্ছি, একটু খাতায় লিখে রাখবে। প্রথম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি হয় প্রধানত? মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়াটা এরকম দেখতে হয়। এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার ছবি। এই মাইটোকন্ড্রিয়াতে এই যে অংশগুলো বাইরের দিকে বেরিয়ে আছে না, এই প্রত্যেকটা, এগুলোকে বলা হয় ক্রিস্টি। এগুলোকে বলা হয় ক্রিস্টি, ভেতরের দিকে যেগুলো বেরিয়েছে। আর মাইটোকন্ড্রিয়া থেকে প্রধানত তোমাদেরকে জানতে হবে কোনটা, যে মাইটোকন্ড্রিয়ার কাজ কি। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি তৈরি করা। আমরা যে খাবারগুলো খাচ্ছি, খাবার খেলে শক্তি পাই, ছোট থেকে পড়েছি খাবার খেলে শক্তি পাই, খাবার খেলে শক্তি পাই। আরে খাবার খেলে শক্তিটা কোথায় পাই? যখন সেটা গ্লুকোজে পরিণত হয়।
আর এই প্রসঙ্গে বলছি কোন খাবারটা কিসে পরিণত হয়, কোন খাবারটা কিসে পরিণত হয়। আমরা যে খাবারগুলো খাই প্রধানত তিন প্রকার। দেখো, প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা খাই, বা প্রোটিন জাতীয় খাবার খাই, আর ফ্যাট জাতীয় খাবার খাই। কার্বোহাইড্রেট হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট হচ্ছে শর্করা, আর একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফ্যাট। কার্বোহাইড্রেটটা যখন পরিপাক হয়, কমপ্লিট পরিপাকে সেটা পরিণত হয় গ্লুকোজে, কার্বোহাইড্রেটে পরিণত হয় গ্লুকোজে, প্রোটিনটা পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে, অ্যামাইনো অ্যাসিডে, আর ফ্যাট হয় ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডে। তাহলে কি হয়, যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আমরা খাই, ধরো ভাত, আলু, চাল বা বিভিন্ন রকম, সেইগুলো থেকে আটা বা গম, এই গ্লুকোজ পাওয়া যায়, মানে কার্বোহাইড্রেট পাওয়া যায়। সেটা পরিপাক হওয়ার পর যেটা ক্ষুদ্রতম অংশে পরিণত হয় সেটা হচ্ছে গ্লুকোজ। আর প্রোটিন কি, প্রোটিন যেটা খাবারগুলো পাই, মাছ, মাংস, দুধ, ডিম যেগুলো খাই, সেগুলো থেকে প্রোটিন পাওয়া যায়, যেগুলো পরিপাক হওয়ার পর পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে। আর ফ্যাট, ফ্যাট কিসে পরিণত হয়, ফ্যাট পরিণত হয়, ফ্যাট যেমন তেল, মাখন, দুধ, ঘি, এগুলো। দুধটা প্রোটিনেও আছে, ফ্যাটেও আছে, এটা থেকে পরিণত হয় ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা প্রধানত যে শক্তিটা পাই, ধরো যদি হিসাব করে দেখো, আমরা সব থেকে বেশি কিন্তু গ্রহণ করি কার্বোহাইড্রেট, সব থেকে বেশি গ্রহণ করি আমরা, এটা সব থেকে বেশি পরিমাণ। তাহলে আমাদের যে প্রধানত শক্তিটা পাই সেটা কোথা থেকে পাই, গ্লুকোজ থেকে পাই। আমরা যে সাধারণত শক্তিটা পাই সেটা গ্লুকোজ থেকে পাই। আর মাইটোকন্ড্রিয়া কি করে, এই গ্লুকোজটাকে জারণে সাহায্য করে, গ্লুকোজটাকে জারণে সহায়তা করে, যেটা প্রধানত পড়বো আমরা শ্বসন, যেখানে পড়ো রেসপিরেটরি সিস্টেম। এই যে আমরা এরপর কিভাবে হয় দেখো, আমরা প্রধানত আমরা কি নিচ্ছি, বাতাস থেকে আমরা নিচ্ছি অক্সিজেন, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি। আমরা কি বলি নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের শক্তি, অক্সিজেন কোথা থেকে পাচ্ছি, ফুসফুস থেকে। সম্পূর্ণ ভুল, ফুসফুসের কোনো কাজ নেই, শুধুমাত্র বাতাস থেকে অক্সিজেনটা নিয়ে ধরে রাখা, আর ছাঁকনির কাজটা করে, ফিল্টার করে। কি ফিল্টার করে, আমরা বাতাস থেকে যখন নিচ্ছি, বাতাসে কি আছে, 21% অক্সিজেন আছে, কিন্তু বাতাসে 78% নাইট্রোজেন আছে, তারপর 0.03% কার্বন ডাই অক্সাইড আছে। আমরা নেওয়ার সময় সব নিয়ে নিচ্ছি, একবারে টেনে যা আছে সব বাতাস থেকে নিয়ে নিলাম, একবার টানলাম, কি হলো, প্রত্যেকটাই ঢুকে গেল, মানে যা যা ছিল প্রত্যেকটাই আমাদের নাকে প্রবেশ করলো, এরপর সেটা ট্রাকিয়ার মাধ্যমে চলে গেল ফুসফুসে। এরপর কি ঘটে, ফুসফুসের মধ্যে, ফুসফুস শুধুমাত্র অক্সিজেনটাকে দরকার ফুসফুসের, আর ফুসফুসের মধ্যে, ফুসফুসের মধ্যে এরকম একটা অংশ থাকে, খুব ছোট ছোট এরকম, যেগুলো বলা হয় অ্যালভিওলাই, যেগুলো বলা হয় অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইটার পাশে দিয়ে রক্তের যে শিরাগুলো যায়, রক্তের শিরা যাচ্ছে। এরপর দেখো রক্ত কিভাবে ঘটে, একটা এত বড় হয় না, আমি দেখাচ্ছি। এখানে কি আছে, কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত আসছে ফুসফুসের কাছে অ্যালভিওলায়ে। তারপর কি হয়, এইখানে কি আছে, অক্সিজেন আছে, CO2 আছে, নাইট্রোজেন আছে, প্রত্যেকটাই আছে। এরপর কি হয়, এখানে অক্সিজেন কম আছে, নাইট্রোজেন তো কোনো কাজেই লাগে না আমাদের শরীরে, নাইট্রোজেন বাতাস থেকে যে নাইট্রোজেনটা পাই ওটা আমাদের শরীরে কাজে লাগানোর ক্ষমতা মানুষের নাই। আমরা আমাদের শরীরে যে নাইট্রোজেনটা, যে কোথা থেকে পাই আমরা, উদ্ভিদদের থেকে। উদ্ভিদরা কোথা থেকে পাই, যেসব জীবাণু আছে রাইজোবিয়াম, বা রাইজোবিয়াম নষ্ট ক্যানাবিনা, যে সিম্বিক হচ্ছে উদ্ভিদের মূলে যেগুলো থাকে, সেইগুলো কি করে বাতাস থেকে নাইট্রোজেনটা মাটিতে মিশিয়ে দেয় নাইট্রোজেন চক্রের মাধ্যমে। সেটা ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, বিভিন্ন পদ্ধতি আছে, পরে বলবো যখন পড়াবো এগুলো তখন দেখবে। এরপর কি হয়, সেইভাবে মাটিতে মিশিয়ে দেয় নাইট্রোজেনটা, আর মাটিতে নাইট্রোজেনটা মিশিয়ে দিলে সেটা উদ্ভিদ গ্রহণ করে, সেই উদ্ভিদদেরকে খাওয়ার সময় আমরা নাইট্রোজেনটা পাই, মানে আমাদের শরীরে নাইট্রোজেনের যোগানটা পরিপূর্ণ হয়। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তটা যে ধরো আসছে, এই রক্তটা আসার সময় এখান থেকে অক্সিজেনটা এখানে চলে আসে, এটা আসছিল দূষিত রক্ত, এটা আসছিল দূষিত রক্ত, কিন্তু কি হচ্ছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যায় এখানে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যায় এখানে, আর এখান থেকে চলে আসে অক্সিজেন। তাহলে এরপর যে রক্তটা হলো, এটা কি হয়ে গেল, বিশুদ্ধ রক্ত। এই বিশুদ্ধ রক্ত, বিশুদ্ধ রক্তটা কি দ্বারা থাকে, অক্সিজেন দ্বারা। এরপর এই বিশুদ্ধ রক্তটা কি অক্সিজেন বহন করে না, অক্সিজেন বহন প্রধানত করে কে, রক্তের মধ্যে থাকা, রক্তের মধ্যে অনেকগুলো কণা আছে, রক্তের বেশিরভাগটাই তরল, 55% হচ্ছে রক্তের তরল অবস্থা, আর 45% আছে রক্তকণিকা। সেই রক্তকণিকা গুলোর মধ্যে তিনটে ভাগ, একটা হচ্ছে আরবিসি,
বা রেড ব্লাড সেল যেটা লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে ডাব্লিউবিসি যেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেটস। তাহলে এই তিনটে থাকে, এই তিনটের মধ্যে এই যে আরবিসি লোহিত লোহিত মানে লাল, এই আরবিসিটা কি করে অক্সিজেন বহন করে। এবার আমরা কি বলবো আরবিসি অক্সিজেন বহন করে না, আরবিসি অক্সিজেন বহন করে না। আরো গভীর ভাবে দেখতে গেলে আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন নামে একটা প্রোটিন, হিমোগ্লোবিন নামে একটা প্রোটিন থাকে। এই হিমোগ্লোবিন নামে যে প্রোটিনটা থাকে, এই হিমোগ্লোবিনটা বহন করে অক্সিজেন। দেখবে যাদের হিমোগ্লোবিন কমে যায় তাদের দেখবে মাথা ঘোরায়, চলতে পারে না, শরীর দুর্বল হয়ে পড়ে। কি জন্য? শরীরের প্রত্যেকটা জায়গাতে তোমাদের কোষ আছে, হাতের আঙুল থেকে আরম্ভ করে আমাদের মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কোষ আছে, প্রত্যেকটাতে মাইটোকন্ড্রিয়া আছে, প্রত্যেকটাতে শক্তি উৎপন্ন হয়। আর জারণ করবে কি করে? মাইটোকন্ড্রিয়া গ্লুকোজকে কিভাবে জারিত করবে? অক্সিজেন ছাড়া করতে পারবে না। তাহলে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিনটা থাকে, সেই হিমোগ্লোবিনটা কি করে? অক্সিজেন বহন করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? শিরা উপশিরার মাধ্যমে পৌঁছে দেয় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে দেওয়ার কাজটা করে কিন্তু হিমোগ্লোবিন। এই জন্য দেখবে সাধারণত মহিলাদের বা মেয়েদের হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে বিভিন্ন শারীরিক কারণে। হিমোগ্লোবিনটা শরীর থেকে বেরিয়ে যাওয়ার জন্য, রক্ত বেরিয়ে যাওয়ার জন্য হিমোগ্লোবিনের পরিমাণ সাধারণত কমে যায়। এই জন্য আয়রন জাতীয় ট্যাবলেট বা আয়রন জাতীয় খাবার মহিলাদেরকে বেশি খেতে দেওয়া হয়। এই হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অক্সিজেন বহন ক্ষমতা কমে যাবে, সব কোষে অক্সিজেন ঠিকঠাক পৌঁছতে পারবে না। আর সব কোষে যদি অক্সিজেন ঠিকঠাক পৌঁছতে না পারে, তাহলে কি হবে? শরীর দুর্বল হয়ে পড়বে, চলতে পারবে না, কোনো কাজ করার ক্ষমতা পাবে না। কারণ শক্তি উৎপন্ন করতে কি লাগে? অক্সিজেন। তাহলে এইটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে হচ্ছে। এই অ্যালভিওলের মাধ্যমে যে অক্সিজেনটা যাচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে কোথায় যাচ্ছে? হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেনটা যাচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে পদ্ধতিতে ঘটে, সে পদ্ধতিটার নাম হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র, এটার মধ্যে ঘটে ক্রেবস চক্র। এটা শ্বসনে ভালো ডিটেলস দেওয়া আছে, দেখবে শ্বসনের ডিটেলস দেওয়া আছে। ক্রেবস চক্র ঘটে, ক্রেবস চক্রের ফলে কি হয়? 38 অণু এটিপি উৎপন্ন হয়। ক্রেবস চক্রে 38 অণু এটিপি উৎপন্ন হয়। 38 অণু এটিপি উৎপন্ন হয় এক অণু গ্লুকোজ থেকে। তাহলে এটিপির ফুল ফর্ম পরীক্ষাতে প্রশ্ন পড়ে। এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন, দাঁড়াও পেনটা, এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায় ক্রিস্টি কোথায় দেখা যায়? মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায় কি থেকে শক্তি উৎপন্ন হয়? গ্লুকোজ থেকে। অক্সিজেন কোথা থেকে পায়? শ্বসন থেকে। অক্সিজেনকে বহন করে রক্ত। আরো ডিটেলস ভাবে বলতে গেলে আরবিসি বা লোহিত রক্তকণিকা। আরো ডিটেলস যদি বলতে যাও, একদম অ্যাকিউরেট কে অক্সিজেন বহন করে? সে বহন করেছে হিমোগ্লোবিন নামে একটা প্রোটিন, যেটা লাল রঙের হয়। এই হিমোগ্লোবিন রঞ্জকের জন্যই আমাদের শরীরে রক্তের রং লাল। যেমন পতঙ্গদের দেহে হিমোগ্লোবিন না থেকে হিমোসায়ানিন থাকে, পতঙ্গদের দেহে থাকে হিমোসায়ানিন, যেটা রং সাধারণত নীল, তাই পতঙ্গদের রক্তের রং হয় নীল। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কি ঘটছে প্রধানত? মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটছে কিন্তু জারণ। কার জারণ? গ্লুকোজের জারণ। আর গ্লুকোজ জারণে কি হয়? আমাদের শক্তি উৎপন্ন হয়। শক্তির একক কি? এটিপি, যেটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি 38 অণু এটিপি উৎপন্ন হলে এক অণু গ্লুকোজ থেকে। আমাদের শরীরে অসংখ্য অসংখ্য গ্লুকোজ অণু আছে। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা কি হয়? গ্লুকোজের জারণ ঘটার ফলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জারণ ঘটে গ্লুকোজের। আর গ্লুকোজ জারণে তৈরি হয় এটিপি, এবং এই এটিপি উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে শক্তিটা পাই। কিন্তু কোথায় শক্তিটা উৎপন্ন হলো? মাইটোকন্ড্রিয়াতে হলো। শক্তিটা কোথায় উৎপন্ন হয়? মাইটোকন্ড্রিয়াতে। এরপর দেখো বিভিন্ন জন যে বিভিন্ন রকম কাজ করে, তাদের প্রত্যেকের কি একই শক্তি দরকার? ধরো আমি যদি পড়াচ্ছি, আমার কোনটা এখন বেশি প্রয়োজন? মুখে শক্তি দরকার, ব্রেনে শক্তি দরকার কিছু মনে রাখার জন্য, কিছু বলার জন্য। একজন দৌড়বাজ যে দৌড়ছে, তার তখন মুখে কিছু বলারও দরকার নাই, কিন্তু মাথা ঠিক রাখতে হয় যাতে না পড়ে যায়। তার তখন শক্তিটা কোথায় দরকার? সবচেয়ে বেশি পায়ে দরকার। তাহলে এই মাইটোকন্ড্রিয়া তো শরীরের সব কোষে আছে, সব কোষে মাইটোকন্ড্রিয়া আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে? শক্তিগুলোকে ট্রান্সফার করে দেয়। ধরো এখন পায়ের থেকে শক্তিগুলো বেশিরভাগ আমার বুকে আসছে, তাহলে জীব শক্তি পাচ্ছে, কথা বলতে পারছে। সেরকম যারা দৌড়ে, তাদের বিভিন্ন বাকি অঙ্গগুলোর থেকে শক্তিটা যে পরে তাদের পায়ে পৌঁছায়, তার জন্য তারা দৌড়তে পারে। এই যে শক্তি উৎপন্ন হলো মাইটোকন্ড্রিয়া, শক্তি উৎপন্ন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি ঘর।
মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, এনার্জি প্ল্যান্ট অফ সেল। এনার্জি প্ল্যান্ট কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। যেরকম পড়েছিলেন আগে যে গাছের রান্নাঘর কাকে বলে? পাতাকে গাছের রান্নাঘর বলা হয়, কারণ পাতার মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে। সেরকম আমাদের শরীরের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তাহলে টোটাল ব্যাপারটা একবার বলি, মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কি জন্য? এখানে শক্তি উৎপন্ন হচ্ছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি দেখা যায়? ক্রিস্টি দেখা যায়, যে উপাঙ্গগুলো বেরিয়ে আছে ছোট ছোট, এগুলোকে বলা হয় ক্রিস্টি। আর মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? একটা কোষের মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়া কি থেকে শক্তি উৎপন্ন হয়? গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হয়। গ্লুকোজ থেকে এক অণু, গ্লুকোজ থেকে কত শক্তি উৎপন্ন হয়? 38 অণু উৎপন্ন হয়। 38 অণু কি উৎপন্ন হয়? এটিপি। এটিপি কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপির নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এছাড়া আর একটা বললাম যে শক্তি, সাধারণত শক্তি যোগায় এরা। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মধ্যে প্রধানত শক্তি যোগায় হচ্ছে কার্বোহাইড্রেট। আর কার্বোহাইড্রেট ভেঙে গেলে পরিণত হয় গ্লুকোজে, প্রোটিন ভাঙলে পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে, আর ফ্যাট ভাঙলে পরিণত হয় ফ্যাটি অ্যাসিডে। তাহলে আমাদের প্রধান শক্তিটা কিভাবে শক্তি তৈরি হচ্ছে বুঝতে পারলে? গ্লুকোজের জারণ ঘটছে। গ্লুকোজের জারণ ঘটছে মানে কি ঘটছে? গ্লুকোজে অক্সিজেন যুক্ত হচ্ছে। জারণ ঘটা মানে জারণ বিজারণ কেমিস্ট্রিতে পড়বে। জারণ জারণ ঘটা মানে অক্সিজেন যুক্ত হওয়া, আর বিজারণ ঘটা মানে অক্সিজেন বেরিয়ে যাওয়া। তাহলে গ্লুকোজের জারণ ঘটছে মানে কি? গ্লুকোজের মধ্যে অক্সিজেন যোগ হচ্ছে, আর গ্লুকোজের মধ্যে অক্সিজেন যোগ হয়ে পরে কি হচ্ছে? জারণ ঘটছে। যে জারণে তৈরি হচ্ছে শক্তি, তাই এখানে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এরপর যে মাইটোকন্ড্রিয়াতে যেটা বললাম, যে মাইটোকন্ড্রিয়াতে যে শক্তিগুলো উৎপন্ন হলো, এই শক্তিটা একই জায়গায় থেকে গেলে কি হবে? আমার এখন সব জায়গায় যদি সমান শক্তি থাকে, তাহলে আর মুখে যা শক্তি ছিল ধরো কথা বলে শেষ হয়ে গেল, কোথাও কথা বলছো শেষ হয়ে গেল, থেমে যাবে। কারণ চলতে চলতে পায়ের শক্তি শেষ হয়ে গেছে, শরীরে গোটায় শক্তি ফুল, কিন্তু পায়ের শক্তি শেষ হয়ে গেছে, তাহলে কি হবে? পায়ের শক্তি শেষ হলে সে পড়ে যাবে। কিন্তু ওরা মানুষের মতো স্বার্থপর নয় যে পায়ের মাইটোকন্ড্রিয়া বলছে আমি শক্তিটা ট্রান্সফার করবো না, তা করে না। ওরা শক্তিটা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেয়। এগুলো একটু লিখে রাখবে। কি কি লিখবে এখান থেকে বলি। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর। কি জন্য বলা হয় মাইটোকন্ড্রিয়াকে? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি উৎপন্ন হয়। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি বিক্রিয়া কি ঘটে? ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র। তাই এটাকে এই ক্রেবস চক্রে কি হয়? 38 অণু এটিপি উৎপন্ন হয়। এটিপির ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা একটু লিখে রাখো। এটা হলো মাইটোকন্ড্রিয়া। এরপর আসি গলগি বস্তু। এটা লিখে নাও। দেখো এরপর এটা লেখা হয়েছে, লিখে নিয়েছো? দেখো এরপর আসি গলগি বস্তু। এইটাই সব থেকে, যে আমাদের শরীরে যে কাজগুলো করে সেটা ম্যাক্সিমাম শক্তি যোগায় কে? মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়াটা কি হলো? শক্তি উৎপন্ন হলো। কিন্তু মাইটোকন্ড্রিয়াটা কি উঠে উঠে শক্তিগুলো দিতে আসবে সব জায়গায়? আসে না। তার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে গলগি বস্তু। গলগি বস্তু বা গলজি বস্তু, যে কোনো যা খুশি বলতে পারো। এই গলগি বস্তুটা কি? আরেকটা অঙ্গাণু। যে অঙ্গাণুটা, এটার কাজ কি? মাইটোকন্ড্রিয়াতে যে শক্তিগুলো ছিল, যে শক্তিগুলো মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হলো, সেই শক্তিগুলোকে পরিবহন করা। শক্তি পরিবহনে সাহায্য করা। এগুলো একটু ছোট ছোট করে লিখে রাখবে, কারণ টোটাল সেল কোর্স চ্যাপ্টারটা শেষ হলে তারপর পিডিএফ দেবো। গলগি বস্তুর কাজ কি তাহলে? গলগি বস্তু কি? গলগি বস্তু একটা অঙ্গ, মানে অঙ্গ না, একটা কোষের একটা অঙ্গাণু, যেটার কাজ হচ্ছে শক্তি পরিবহনে সাহায্য করা। এরপর কি বলেছিলাম গলগি বস্তুর পর? মাইটোকন্ড্রিয়া হলো গলগি বস্তু। লাগবে ভ্যাকুওল। ভ্যাকুওল কি? ভ্যাকুওল একটা কোষ অঙ্গাণু। এর কাজ কি? ভ্যাকুওলের কাজ হচ্ছে জল সংগ্রহ করা, জল সংরক্ষণ করা। এটা খুব ইন্টারেস্টিং। জল সংরক্ষণ করা মানে কি? আমাদের শরীরে 65 থেকে 70% জল। আমাদের শরীরে 65 থেকে 70% জল। তার মানে এটা না, একটা মানুষের যদি 100 কেজি ওজন হয়, তার শরীরে পুরোটাই 70 কেজি যে জল আছে, তার মানে কেটে দিলে কি জলটা পুরোটা বেরিয়ে যাবে? তা বেরোবে না কিন্তু। তার মানে আমাদের শরীরে যে জলটা বিভিন্ন ভাবে জলটা যায়। আমাদের মোট সারাদিনে জলের প্রয়োজন 6 থেকে 8 লিটার। এরপর তোমরা বলবে না আমরা পড়েছি 2.5 থেকে 3 লিটার।
এই 2.5 থেকে 3 লিটারটা শুধুমাত্র জল, যেটা জল পান করছি, পানীয় জলের প্রয়োজন হচ্ছে 2.5 থেকে 3 লিটার। আর 6 থেকে 8 লিটার যে জলটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যে ভাত খাচ্ছি তাতেও জল আছে, ডাল খাচ্ছি তাতেও জল আছে, যে কোনো খাবার খাচ্ছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু জল আছে। সেই সব মিলে 6 থেকে 8 লিটার জলের আমাদের প্রয়োজন। আর শরীরে কত পার্সেন্ট জল? 70%। আর আমাদের পানীয় জলের প্রয়োজন কত? 2.5 থেকে 3 লিটার বা 3.5 লিটারও হতে পারে, 3.5 লিটারও হতে পারে। এরপর এই গলগি বস্তুটা আবিষ্কার করেছিলেন ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি কি করেন? গলগি বস্তুকে আবিষ্কার করেন। গলগি বডি, ইংরেজিতে বলা হয় এটাকে গলগি বডি বা গলজি বডি, যে কোনো জি এর উচ্চারণ গ হয়, জ হয়, ঠিক আছে। তাহলে ক্যামিলো গলগি আবিষ্কার করেছিলেন গলগি বস্তু, যেটা শক্তি পরিবহনে সাহায্য করে। কি শক্তি পরিবহন করে গলগি বস্তু? মাইটোকন্ড্রিয়া থেকে যে শক্তিগুলো আসে সেই শক্তিগুলো পরিবহন করে গলগি বস্তু। আর ভ্যাকুয়াল কি করে? জল সংরক্ষণ করে। আমাদের শরীরের প্রত্যেকটা কোষেরই জল দরকার, আমাদের শরীরের যেভাবে জল দরকার তখন প্রত্যেকটা কোষেরই কিন্তু জল দরকার। আর এই জলটাকে সংরক্ষণ করে ভ্যাকুয়াল গুলো বড় বড় হয়। এরপর একটা জিনিস ভাবো, আমাদের উদ্ভিদ দেহেও ভ্যাকুয়াল আছে, প্রাণী দেহেও ভ্যাকুয়াল আছে। কাদের দেহে জলটা বেশি দরকার? উদ্ভিদ দেহে না প্রাণী দেহে? বলো বলো। বুঝতে পারছো না? দেখো, আমাদের যে ভ্যাকুয়াল বললাম, কাদের দেহে জল বেশি প্রয়োজন? আমরা যখন তখন জল কিন্তু খেতে পারি। আর উদ্ভিদ দেহের বেশিরভাগ অংশটাই জল। মানুষের দেহে বিভিন্ন অঙ্গগুলো, উদ্ভিদের অঙ্গগুলো বা তন্ত্রগুলো এতটা জটিল না, ওদের বেশিরভাগ অংশটাই জল। তাই ভ্যাকুয়াল যদি পরীক্ষাতে প্রশ্ন পড়ে অনেক সময় যে কাদের দেহে ভ্যাকুয়াল গুলো বড় আকারের, তাহলে বলবে উদ্ভিদ দেহে ভ্যাকুয়াল গুলো বড় আকারের। উদ্ভিদ দেহে ভ্যাকুয়াল গুলো বড় আকারের হয়, আর প্রাণী দেহে ভ্যাকুয়াল গুলো অপেক্ষাকৃত ছোট আকারের হয়। তাই মাইটোকন্ড্রিয়া হলো, গলগি বস্তু হলো, ভ্যাকুয়াল হলো। এরপর সেন্ট্রোজোম, এরপর আছে সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের প্রধান কাজই হচ্ছে কোষ বিভাজন করা। সেন্ট্রোজোমের প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজন করা। সেন্ট্রোজোমের প্রধান কাজ কি? কোষ বিভাজন করা। কোষ বিভাজন করা। এই মাত্র যেটা বললাম ব্রেন টিউমার কি জন্য হয়? কারণ আমাদের মস্তিষ্কের যে কোষ, দুটো কোষ, একটা হচ্ছে যে নিউরনটাতে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, তাই নিউরনটা বিভাজিত হয় না। কিন্তু গিল্লাই যে কোষটা, ওইটা কি হয়? ওইটাতে সেন্ট্রোজোম থাকে, তাই সেটা বিভাজিত হয়। তা সেন্ট্রোজোমের প্রধান কাজটা কি? কোষ বিভাজন করা। এটা মাথায় রাখবে যে সেন্ট্রোজোম। এরপর একটু বলে দিই, সেন্ট্রোজোম কি গঠন করে জানো? একটা কোষ বিভাজন নাম আছে মাইটোসিস। মাইটোসিস, এই মাইটোসিস প্রক্রিয়ার সময় সেন্ট্রোজোম গঠন করে বেম তন্তু। এই সেন্ট্রোজোমের মধ্যে একটা অংশ থাকে অ্যাস্ট্রাল রশ্মি। সেন্ট্রোজোমের মধ্যে থাকে অ্যাস্ট্রাল রশ্মি, সেই অ্যাস্ট্রাল রশ্মি গঠন করে বেম তন্তু। এটা যখন সেল ডিভিশন বা কোষ বিভাজন পড়াবো তখন ডিটেলস বলবো। তাহলে এখন শুধুমাত্র কোষের অঙ্গাণুগুলোর নাম এবং কাজগুলো মনে রাখো। সেন্ট্রোজোম কি করে? কোষ বিভাজন করে। কাদের দেহে কোষ বিভাজন করে? প্রাণী দেহে। উদ্ভিদ দেহে নয়, উদ্ভিদ দেহে মাইক্রোটিউবিউল বলে একটা অংশ আছে, সেইটা কোষ বিভাজনে সহায়তা করে। আর সেন্ট্রোজোম কি করে? মাইটোসিস কোষ বিভাজনে সহায়তা করে। কোষ বিভাজন মানে ধরো একটা কোষ, এই কোষটা থেকে কি বললাম? অপেক্ষিত দুটো কোষ গঠন। কিন্তু দুটো কোষ মানে এটা অর্ধেক অর্ধেক গঠন হয় না, যেটা হাফ হাফ করে দিল। এইটাতে একটা নিউক্লিয়াস ছিল, এগুলোতেও একটা করে নিউক্লিয়াস থাকে, যে হাফ হাফ নিউক্লিয়াস থাকে না। তাহলে এইভাবে কিন্তু কাজগুলো করে। তাহলে আমাদের সেন্ট্রোজোমের কাজ কি? কোষ বিভাজন করা। দেখো, আজকে আমরা তাহলে টোটাল কতটা পড়লাম? আজকে আমরা টোটাল পড়লাম। আর সেন্ট্রোজোম একটা জিনিস বলে দিই, এই সেন্ট্রোজোমের ক্ষেত্রে সেন্ট্রোজোম কাদের দেহে বেশি সক্রিয়? বয়স্কদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে? বলো নিজের বুদ্ধি থেকে, কাদের দেহে কোষ বিভাজন বেশি হয়? বলো। কাদের দেহে কোষ বিভাজন বেশি হয়? দেখবে কারো একজন বয়স্ক বা বৃদ্ধ মানুষ, তার যদি কাদের দেহে? শিশুদের দেহে অবশ্যই। কারণ দেখবে একটা বাচ্চা ছেলে প্রতিদিন এখানে একবার পড়ে যাচ্ছে, ওখানে একবার পড়ে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে, অটোমেটিক ঠিক হয়ে যায় তাদের।
কিন্তু একটা বয়স্ক মানুষের যদি হাড় ভেঙে যায় বা কোনো জায়গায় কেটে যায়, তাদের কিন্তু তাড়াতাড়ি সারে না, তাদের সেটা সুস্থ হতে সময় লাগে। তাহলে সেন্ট্রোজোম কাদের দিয়ে বেশি সক্রিয়? সেন্ট্রোজোম শিশুদের, চাইল্ড, সেন্ট্রোজোম কাদের দিয়ে বেশি সক্রিয়? শিশুদের দেহে বেশি সক্রিয় হয় সেন্ট্রোজোম। শিশুদের সবচেয়ে বেশি সক্রিয় হয় সেন্ট্রোজোম, যার জন্য শিশুদের কোষ বিভাজন দ্রুত হয়। আর আমাদের যত বয়স বাড়বে তত সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় হতে শুরু করে, যে একদম নিষ্ক্রিয় হয়ে যায় তা নয়, কারণ কোষ বিভাজন অনবরত চলতে থাকে। তাহলে লিখে নিয়েছো এগুলো? লিখে নিয়েছো বলো? দেখো, এরপর আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি, বলবে। বলো, কোষ কে আবিষ্কার করেন? প্রথম কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক। কি কোষ? জীবিত কোষ না মৃত কোষ? রবার্ট হুক কি কোষ আবিষ্কার করেন? বলো। মৃত কোষ আবিষ্কার করেন। জীবিত কোষকে আবিষ্কার করেন? জীবিত কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহক। সব থেকে বড় কোষ, বিশ্বের সব থেকে বড় কোষ, সব থেকে ছোট কোষ, মাইক্রোপ্লাজমা, গ্যালিসেপ্টিকাম বা মাইক্রোপ্লাজমা। আর মানব দেহের সবচেয়ে বড় কোষ? ডিম্বাণু। আর মানব দেহের সবচেয়ে ছোট কোষ? শুক্রাণু। মানব দেহের ছোট কোষ হচ্ছে শুক্রাণু। আর দীর্ঘতম কোষ? নিউরন কোথায় থাকে? কোষ থাকার কোষকে নিউরন বলে। ব্রেনে বা মস্তিষ্কে যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ। এরপর কোষ প্রাচীর কাদের দেখা যায়? উদ্ভিদ না প্রাণী? কোষ পর্দা দুজনেরই দেখা যায়। কোষ পর্দা উদ্ভিদেরও দেখা যায়, প্রাণীদেরও দেখা যায়। শুধুমাত্র উদ্ভিদদের কোষ প্রাচীর আর প্রাণীদের কোষ পর্দা না, কোষ পর্দাটা দুটোই দেখা যায়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি উৎপন্ন হয়। কে শক্তি উৎপাদনে সহায়তা করে? মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনে কে সহায়তা করে? গ্লুকোজ এবং অক্সিজেন। অক্সিজেনের জারণ ঘটে গ্লুকোজে, তারপর শক্তিটা উৎপন্ন হয়। শক্তিটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করে কে? শক্তি সরবরাহ করে গলগি বস্তু বা গলগি বডি। এরা কি করে? শক্তিটাকে সরবরাহ করে। সেন্ট্রোজোম কি করে? সেন্ট্রোজোম কোষ বিভাজনে সহায়তা করে। ভ্যাকুওলের কাজ কি? জল সংরক্ষণ করে। মানবদেহের কত পার্সেন্ট জল? 65 থেকে 65 থেকে 70% জল। মনে রাখবে, যদি কারো 1% জলের অপচয় ঘটে বা 1% জল যদি কমে যায় শরীরে, তখন আমাদের পিপাসা পায়। আমাদের জল তেষ্টা পায় কখন? যখন 1% জল কমে যায় শরীরে। যদি 2% কমে যায় তখন আরো পিপাসা পায়, যদি 3% কমে তখন আরো। এইভাবে কমতে কমতে 10%-এর থেকে বেশি হয়, তখন মানুষ আর বাঁচতে পারে না। 10%-এর থেকে বেশি যদি জলের মানুষের মানে জল শেষ হয়ে যায়, তাহলে মানুষটা মৃত্যুবরণ করতে বাধ্য। এরপর বলো, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? প্রাণীবিদ্যার জনক? উদ্ভিদবিদ্যার জনক? থিওফ্রাস্টাস। জীবন জীববিদ্যা বা জীববিদ্যার কটা ভাগ? জীববিদ্যার দুটো, কি কি? একটা প্রাণীবিদ্যা বা জুওলজি, একটা উদ্ভিদবিদ্যা বা বোটানি। ভাইরাস, ব্যাকটেরিয়া, এদেরকে কোন শ্রেণীতে রাখা হয়?
এদেরকে কোথায় পড়া হয়? এদেরকে পড়া হয় মাইক্রোবায়োলজিতে। ঠিক আছে, এখান পর্যন্ত আর কোনো অসুবিধা নেই। এরপর বাকি অঙ্গাণুগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। কোনো অসুবিধা আছে?